হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভেরি গুড একাডেমি। ভেরি গুড একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি বলো তো? আজ আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষায় বারবার আসছে, বারবার, কিন্তু তোমরা সময়ের জন্য সেটা কমপ্লিট করতেই পারছো না। কিন্তু এবার তোমরা সব পারবে। আমি তোমাদের সঙ্গে এই অঙ্কগুলো একদম শর্টকাটে আলোচনা করব, শর্টকাটে, মাত্র কয়েক সেকেন্ডেই তোমরা সলভ করে দেবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমাদের এগিয়ে নিয়ে যায়। দেখে নাও আজকের প্রথম প্রশ্নে কি বলেছে। দেখো প্রথম অঙ্ক কি বলেছে আজকে। বলেছে কি, 1 নম্বর অঙ্ক বলেছে কি, এক ব্যক্তি স্থির জলে 5 কিমি/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। তবে এইটুকুনি আমরা কি বুঝলাম? বলেছে একজন ব্যক্তি আছে যে নাকি জলে নামে, এবার জলে নেমে নাকি সে 1 ঘন্টায় 5 কিমি চলে যেতে পারবে, মানে 5 কিমি/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, এটাই তার বেগ। এবং বলেছে কি, তারপরে বলেছে সেই ব্যক্তি নাকি স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূল মানে কি, সে একবার অনুকূলে যাবে, ধরো এইটা হচ্ছে অনুকূল, মানে যেদিকে স্রোত সেদিকেই যাচ্ছে, এবং কত কিমি যাচ্ছে? 24 কিমি যাচ্ছে। ঠিক আছে, তারপরে কি বলেছে কি, বলেছে কি 24 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে, মানে 24 কিমি দূরবর্তী কোনো স্থানে চলে এসেছে, এবার নাকি এখান থেকে বলেছে ফিরে যাবে। কোন দিকে ফিরে যাবে? যদি আসে অনুকূলে, যেতে হবে অবশ্যই এনাকে প্রতিকূলে। ঠিক বললাম? একদমই তাই, ঠিক বললাম তো, প্রতিকূলে। কিন্তু প্রতিকূলে সে কত আবার যাবে? অবশ্যই এসেছে সে কত কিমি? 24 কিমি। যাবেও সে কত কিমি? 24 কিমি। তারপরে কি বলেছে, এই দুটো জিনিস করতে নাকি তার কত সময় লাগে বলেছে? যেতে আসতে টোটাল কত সময় লাগে? 10 ঘন্টা সময় লাগে। 10 ঘন্টা কি বলেছে? সময় লাগে। তাহলে বলেছে কি নদীর স্রোতের বেগ কত। এই অঙ্কটা আমরা একদম চুটকিতে করে নেব। চুটকিতে কিভাবে করব ভালো করে দেখে নাও। আজকে সব শর্টকাটে করব, কোনো বেশি কিভাবে বোঝাবো না। আজকে শুধুই বোঝাবো শর্টকাটে কিভাবে করবে, কারণ পরীক্ষায় আমাদের কিছু কিছু অঙ্ক আছে খুব তাড়াতাড়ি করতে হবে। তাহলে দেখে নাও এটা কিভাবে করব। আর এটার জন্য অবশ্যই মাথা পরিষ্কার করে রাখবে আর বুঝবে, সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখো কি করবে এই অঙ্কগুলোই, রুট দেবে a²-2ds/t। তাহলে সূত্রটা কি ভালো করে মাথায় রাখো। এরকম অঙ্কে যদি বলে নদীর স্রোতের বেগ বার করতে, তখন সূত্র কি হবে? স্রোত বার করার কি হবে ভালো করে দেখো, √a²-2ds/t। এখানে এস মানে কি? এস মানে কি? এস মানে হচ্ছে কি, এই যে ব্যক্তির বেগ, ব্যক্তির বেগ হচ্ছে এস। আর ডি মানে কি? মানে হচ্ছে কি, দূরত্ব, ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স কত? এটা মানে হচ্ছে দূরত্ব। আর টি মানে তো আমরা প্রত্যেকেই জানি সময়, আর এস মানে তো বললামই। তাহলে এবার জাস্ট এগুলো বসিয়ে দেবো। তাহলে এসটা কত? 5। দেখি 5² - 2, ডিস্টেন্স কত দেখো? 24, ইন্টু এসটা কত দেখো, মানে বেগটা সেই 5, বাই টিটা কত, সময় বলেছে 10 ঘন্টা না? 10, রুট রুটটা চাপিয়ে দাও মাথার ওপর। দেখো তাহলে 5² ভাঙালে কত হচ্ছে? 5×5 = 25, 25 মাইনাস, এবার কত হচ্ছে এটা? কাটাকুটি করো, এখানেই কাটাকুটি করি তাহলে। দেখি 5×2 = 10, তাহলে 2 কেটে দিলে ওপরে কি থাকছে? 24 না? 24টা তাহলে কি বসে যাবে। তাহলে এবার কি করব, আবার রুট মাথায়। তাহলে 25 থেকে যদি 24 বাদ দিয়ে দিই, তাহলে কত থাকে? 1 তো। তাহলে 1-এর বড় কত হয়? 1 কার স্কোয়ার? 1-এর স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত? নদীর স্রোতের বেগ কত? 1 কিমি/ঘন্টা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত শর্টকাটে করলাম। এই অঙ্ক চুটকিতে করে নেব, চুটকিতে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি? অপশান বি, 1 কিমি/ঘন্টা স্রোতের বেগ। তাহলে চলো এরকমই আমরা পরের অঙ্কটার দিকে এগিয়ে যাই।
এরকমই আমরা কি করব, পরের অঙ্কটার দিকে এগিয়ে যাব, আর আমরা সেই অঙ্কটাও ঠিক এমনই শর্টকাটে করব। চলো তবে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে। 2 নম্বর অঙ্কে বলেছে একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার রান সংখ্যার গড় নাকি পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। মানে আগে যেই গড়টা ছিল তার থেকে নাকি এখন আরও 4 বৃদ্ধি পেয়েছে। তাই আমাকে বলেছে কি 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হবে, এটা আমাকে বলেছে। এটা আমরা কি করব, এখন গড়ের অঙ্ক করব, একটা গড়ের অঙ্ক। এটা কিন্তু অনেক বড় অঙ্ক, যদি করো তো ভাঙিয়ে ভাঙিয়ে। আর এগুলো আমাদের পরীক্ষায় শর্টে করতে হবে, নাহলে 1 ঘন্টায় আমরা 100টা প্রশ্ন দেখব কিভাবে। তাহলে এটা আমরা কিভাবে করে নেব, দেখো এটার জন্য একটা সূত্র দেখিয়ে দেবো, এটা খুব ভালো করে মনে রাখবে। আর গড়ের এরকম ইনিংসের অঙ্ক পেলেই এই সূত্রতে ফেলে দেবে, একদম চুটকিতে হয়ে যাবে। তাহলে দেখো কি করবে, পূর্বের গড়টা বার করে নেবে। পূর্বের গড় সমান সমান শেষ ইনিংসের রান মাইনাস টোটাল বৃদ্ধি। তাহলে এবার জাস্ট আমরা মানগুলো পুট করে দেবো। দেখো কি করব, বলেছে একজন ব্যাটসম্যান নাকি 20তম ইনিংসে 110 রান করেছে। তাহলে শেষ ইনিংস কোনটা ছিল, 20তম ইনিংসটাই তো তার শেষ ইনিংস। তাহলে শেষ ইনিংসে কত রান করেছিল, 110 রান মাইনাস, এবার দেখো টোটাল বৃদ্ধি। এবার সে কতগুলো ইনিংস খেলেছিল, ভালো করে দেখো, সে কতগুলো ইনিংস খেলেছিল, 20টা ইনিংস খেলেছিল, ঠিক আছে। এবার বলে দিয়েছে নাকি 20তম ইনিংসে 110 রান করায় তার রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পায়। তাহলে একটা ইনিংসেই যদি 4 বৃদ্ধি পায়, তবে 20টা ইনিংসে কত বৃদ্ধি পাবে, তাহলে কত হচ্ছে 4 20 80, তাহলে 80 বৃদ্ধি পাবে। এবারে এটা কোথায় লিখবো, এখানে লিখে দাও, এই যে টোটাল বৃদ্ধি তাহলে কত 80। তাহলে 110 থেকে যদি 80 মাইনাস করে দিই তাহলে কত থাকছে 30। এই 30টা কি পেলাম, এই 30টা কিন্তু 20তম ইনিংসের গড় অবধি পেলাম। এটা 20তম ইনিংসের গড় পেলাম, কিন্তু আমাদের বলেছে 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হবে। মানে 20তম ইনিংসটার পরের ইনিংসে, অ্যাকচুয়ালি বলতে গেলে 21তম ইনিংসে তার রান সংখ্যার গড় কত হবে। তাহলে দেখো 20তম ইনিংসেই যদি তার 30 হয়, তাহলে 21তম ইনিংসে কত হবে 30, যেহেতু 4 বৃদ্ধি পাচ্ছে তাই 4টা যোগ হয়ে যাবে। তাহলে 21তম ইনিংসে বা 20তম ইনিংসের পরের ইনিংসের গড় রাউন্ডটা কত হবে 34। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত 34। তাহলে কত তাড়াতাড়ি করলাম, আমি তো এত বোঝালাম তোমাদের, তোমরা তো এর থেকেও আরও তাড়াতাড়ি করবে, যেহেতু তোমরা বসাবে আর অ্যান্সারের দিকে তাকাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত 34। কোথায় আছে, অপশান ডি। বুঝতে পেরেছো কেমন হচ্ছে শর্টকাট, কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে আমি এরকম শর্টকাট ক্লাস আরও তোমাদের জন্য নিয়ে আসবো। তাহলে চলো এরকম আরও একটা তাজা অঙ্কের দিকে চলে যাই, দেখে নাও তাহলে পরবর্তী অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কে এবার কি বলেছে, বলেছে কি এ বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, মানে এ প্লাস বি এরা একত্রে একটি কাজ যত ঘন্টায় করবে, এ এর একা সে কাজ করতে নাকি 16 ঘন্টা বেশি সময় লাগবে। মানে এ যদি একা কাজটা করে তাহলে তার নাকি কত ঘন্টা বেশি লাগে, প্লাস 16 ঘন্টা বেশি লাগবে। এবং বি এর নাকি সে কাজটা করতে বলে দিয়েছে কত 4 ঘন্টা বেশি লাগবে। বি এর কত ঘন্টা বেশি লাগবে, 4 ঘন্টা বেশি লাগবে। তবে এ বি একত্রে যদি সেই কাজটি করে তবে কত ঘন্টায় করবে, ভালো করে দেখো, আমাদের বার করতে কি বলেছে, তারা যদি একসাথে কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি করবে। কি করে বার করবে এটা, এটাও আমরা শর্টকাটে করব, যেহেতু আজকের আমাদের ক্লাসটাই শর্টকাটের, তাই আমরা এটাকেও শর্টকাটে করব। তাহলে কিভাবে করব এটা শর্টকাটে, আর কখন অ্যাপ্লাই করব, যখন প্রশ্নে বলে দেবে,
ঠিক আছে, যে এরকম বলে দেবে এ বি একত্রে একটি কাজ করছে এবং এর একটা কাজ করতে এত ঘন্টা বেশি লাগে, আবার বি এর করতে এত ঘন্টা বেশি লাগে, যদি আবার বলে এ বি একত্রে সে কাজটি কত ঘন্টায় করবে, তখন আমরা ঠিক এই শর্টকাট প্রসেসটা অ্যাপ্লাই করব। ডাইরেক্ট কিচ্ছু করবো না, শুধু দেখো কি করছি, শুধু একটা রুট দেবো আর 16 × 4, ব্যাস এই দুটোকে ভেতরে লিখে নেবে, 16 × 4 লিখে নেবে, তাহলে রুট 16 4 16 64, 64, সরি ভুল হয়ে গেল একটু, দেখ তাহলে 64 কার স্কোয়ার, 8 64, তাহলে 8 স্কোয়ার, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল 8। কত তাড়াতাড়ি করলাম, কত সেকেন্ড লাগলো অঙ্কটা করতে, কয়েক সেকেন্ডের ভিতরে এই অঙ্কগুলো করবো, বুঝলে? তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল 8। কখন তাহলে আমরা এই প্রসেসগুলো অ্যাপ্লাই করব, যখন বলে দেবে কি যে এ বি একত্রে একটি কাজ করছে যত ঘন্টায় এবং এর সেই কাজটা করতে নাকি 16 ঘন্টা বেশি, বা বি এর সেই কাজটা করতে 4 ঘন্টা বেশি লাগে, এমন যখনই বলবে, মানে একজনের এই কাজটা করতে এত ঘন্টা বেশি, আর একজনের এই কাজটা করতে এত ঘন্টা বেশি, এই বেশি কথা যখনই বলবে এরকম ধরনের অঙ্কে, তখনই আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব। আশা করি বুঝেছো কখন আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি করলাম, জাস্ট রুট দিয়ে 16 × 4 লিখলাম, তাহলে আমাদের কত হয়ে গেল 4 16 64, 64 কার বর্গ 8-এর, তাহলে আমাদের কত, এ বি যদি একত্রে কাজটি করে তারা কত ঘন্টায় করবে, 8 ঘন্টায় কাজটি সম্পূর্ণ করবে। তাহলে বুঝেছো, তাহলে এগিয়ে যাই পরবর্তী আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্কের দিকে। দেখে নাও পরবর্তী অঙ্কে কি বলেছে। দেখো 4 নম্বর অঙ্কে কি বলেছে, 4 নম্বর অঙ্কে বলেছে কি একটি পাত্রে দুধ ও জলের অনুপাত কত বলে দিয়েছে 3:1, মানে একটা পাত্র আছে, এই ভিতরে দুধ আছে 3 ভাগ আর জল আছে কত 1 ভাগ, এইটুকুনি বুঝলে। তারপরে কি বলেছে, এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে, বলছে এই যে দুধ আর জলের মিশ্রণটা আছে এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ মানে বাইরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তার পরিবর্তে কি করছে, তার পরিবর্তে সমপরিমাণ জল ঢেলে দিচ্ছে, তার পরিবর্তে কি করছে, এরম কি করছে সমপরিমাণ জল ভেতরে ঢেলে দিচ্ছে। তুলছে দুধ আর জলের মিশ্রণ কিন্তু ঢালছে যখন শুধু জল, তার মানে কি বুঝলাম, যে ব্যবসাদারের মতলব ভালো নয়, বেশি শুধু জল মেশাবে। তাহলে দেখো তারপর কি বলে দিয়েছে, নতুন যে মিশ্রণটা হবে, এই যে জল ঢালার পর যে মিশ্রণটা হবে সেখানে দুধ ও জলের পরিমাণ সমান হবে, নতুন মিশ্রণে নাকি দুধ ও জলের পরিমাণ সমান হবে। তাহলে আমরা কি বুঝলাম, বলেছি কি আরেকবার পড়ি, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে, তাহলে আমাদের কি বার করতে বলেছে, এই যে কত অংশ মিশ্রণটা তোলা হচ্ছে, কত অংশ মিশ্রণটা তোলা হচ্ছে, এটুকুনি ভালো করে দেখো, কত অংশ আমাদের বার করতে হবে, কত অংশ মিশ্রণ তোলা হচ্ছে। মানে দেখো যদি আমি ধরলাম, আমি যদি ধরে নিই যে ধরলাম আমি এখান থেকে ধরে নিলাম হচ্ছে কি 3/2 অংশ মিশ্রণ তোলা হচ্ছে, তাহলে অবশ্যই যদি 3/2 অংশ মিশ্রণ তোলা হয় তাহলে ঢালবও আমরা কত 3/2 অংশ, আবার মিশ্রণই তো জলের মিশ্রণই তো ঢেলে দেবো, কারণ সেটাই তো বলেছে, বলছে এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ নাকি সমান হবে। কি বলছে, সম পরিমাণ জল ঢালছে, মানে যত অংশ মিশ্রণ তুলছে ঠিক তত পরিমাণই, মানে তত অংশই আবার জল ঢেলে দিচ্ছে, তাহলে সেটাই আমাদের বার করতে হবে কত অংশ মিশ্রণ তুলছে। আর সেটা যদি আমরা বার করে নিই তাহলে আমরা বুঝেও যাব সে যখন আবার জল মেশাচ্ছে ঠিক তত অংশই জল মেশাচ্ছে, কিন্তু তারপরেই তো যে দুধ আর জলের পরিমাণটা সমান হচ্ছে, তাহলে কি করে বার করবো এটা, দেখো এটা কিভাবে বার করি ভালো করে মনে রাখবে। যখন এরকম অঙ্ক বলবে, এটা যদি ভাঙিয়ে করি অনেকটা বড় হবে, অনেকটা, তাহলে শর্টকাটে কিভাবে করব, ডাইরেক্ট মাথায় রাখবে x - y/2x, x মানে কি করবে, x এর জায়গায় বড় অনুপাতটা বসাবে, বড় অনুপাতটা কত 3, আর y এর জায়গায় কি বসাবে ছোট অনুপাতটা, ছোট অনুপাতটা কত 1, তাহলে এবার আমরা বসিয়ে দিই, তাহলে বসিয়ে দিই x এর জায়গায় কি বসাবো বড় অনুপাত, বড় অনুপাত কত 3, মাইনাস y এর জায়গায় কি বসাবো ছোট অনুপাত, ছোট অনুপাতটা কত এই যে 1 বসিয়ে দিলাম, তলায় কি 2x,
টু এক্সের মান কত, এক্স মানে আমরা জানি কি 3, তাহলে 3টা বসিয়ে দিই। তাহলে এবার যদি করি 3 থেকে যদি 1 মাইনাস করে দিই কি থাকে 2, আর 3 দুগুণি 6, আর এবার যদি কাটাকুটি করি কত হবে দেখো 3 দুগুণি 6, তাহলে উপরে কিছু নেই মানে কি 1, তাহলে 1/2, তাহলে আমরা কি পেয়ে গেলাম, অ্যান্সার পেয়ে গেলাম 1/3 অংশ মিশ্রণ তুলে নেওয়ার পর, তাহলে আমি বলতেই পারি যে 1/3 অংশ জল ঢালা হচ্ছিল। তাহলে এত বড় অঙ্কটা কত শর্টকাটে করলাম আর কত ইজিভাবে, বুঝলে ভাই? তাহলে আমরা এরকম প্রসেসটা কখন অ্যাপ্লাই করব, যখন বলবে কি একটি পাত্র থেকে দুধ ও জলের অনুপাত আছে 3:1, এবং এই পাত্র থেকে কত অংশ, এই যে যখনই বলবে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে, তখনই এই প্রসেসগুলো অ্যাপ্লাই করব। তাহলে আমাদের অ্যান্সার কত বেরিয়ে গেল 1/3 অংশ। তাহলে এই অংশটা যখন মিশ্রণ ছিল তখন তুলছিল ব্যবসায়ী, তার পরিবর্তে কি করছিল আবার এই সেম অংশই আবার মিশিয়ে দিচ্ছিল যাতে পাবলিক বুঝতে না পারে। কিন্তু আমরা তো বুঝে ফেলেছি। কি করে বুঝলাম বলো তো? কারণ আমরাই তো অঙ্কটা করছি। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল 1/3 অংশ। কোথায় আছে দেখি, দেখে নাও, এই যে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, ড্যাব ড্যাব কইরা তাকাইছে, দেখো এ দেখো অপশান বিতে আছে। তাহলে কত হলো 1/3 অংশ। চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। আর পরবর্তীও এরমই একটা খুবই মজাদার অঙ্ক আছে, দেখে নাও তাহলে কি আছে। দেখো 5 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে কি 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। কি বলেছে 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। এটা যদি আমরা ভাঙিয়ে করি আমাদের কিভাবে করতে হবে বলো তো? যদি ভাঙিয়ে করি তাহলে আমাদের একবার চক্রবৃদ্ধি সুদটা বার করতে হবে, একবার আমাদের সরল সুদ বার করতে হবে, তারপর দুটোর ডিফারেন্স করতে হবে। আর পরীক্ষায় কি এত কিছু করার সময় থাকবে? কখনোই থাকবে না। তাহলে আমরা কি করব? শর্টকাটে শিখবো তো। তাহলে চলো দেখে নিই এটারও শর্টকাট। তাহলে এটা আমরা কিভাবে শর্টকাটে করব, এটা সূত্রটা ভালো করে মনে রাখবে। যখন 2 বছর বলবে তখন সূত্র হবে পি আর স্কোয়ার। কি বললাম? পি আর স্কোয়ার। আর 3 বছরেরটাও আমি করাবো, কিন্তু আজকে 2 বছরেরটাই শুধু মনে রাখো। যখন 2 বছরে এরম বলবে কি যে এত টাকার এত % হারে সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এই যে যখন বলবে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য এরকম বলবে, তখনই কি হবে, তখনই সূত্র হয়ে যাবে পি আর স্কোয়ার। তাহলে এবার কিভাবে অ্যাপ্লাই করব, দেখো কিভাবে অ্যাপ্লাই করি এবার। দেখো পি এর জায়গায় কি বসাবো, পি মানে কি আসল না, তাহলে এখানে আসল বসাবো। আর এবার বলো তো আর এর জায়গায় কি বসাবো দেখি। আর মানে কি, আর মানে তো আমরা জানি রেট, কিন্তু রেটটা কি আমরা 4% এরমভাবে বসিয়ে দেবো? কখনো বসাবো না এরমভাবে। সবসময় কি করব, 4%টাকে কি করব ভাঙিয়ে নেবো, আগে 4%টাকে কি করবো ভাঙিয়ে নেবো। তাহলে 4 তুললে তলায় কত আসে, আমরা বলেছি না পার্সেন্ট তুললে তলায় 100 আসে। তাহলে কাটলে কত হচ্ছে 4×25 100। তাহলে কত হচ্ছে, ওপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/25 এটা পেলাম। এটাই আমরা এই যে যেটা বার করলাম সবসময় চেষ্টা করবে কি করবে, ডাইরেক্ট পার্সেন্টটা আবার আরেক জায়গায় বসিয়ে দিও না, এটা একটু ভাঙিয়ে নিয়ে তারপরই বসাবে, তাহলে সুবিধা হবে করতে অঙ্কটা। তাহলে এবার আমরা কি করব, পি এর জায়গায় কি আসল কত 2500 বসিয়ে দেবো। তারপরে আর স্কোয়ার, মানে আর স্কোয়ার মানে কি দুটো আর আছে, তাহলে আমরা দুটো আর এর জায়গায় আমরা লিখে দিই, দুবার লিখে দিই 1/25 ইন্টু 1/25। তাহলে এবার আমরা কাটাকুটি করি নাকি, 25 দিয়ে কাটি প্রথমে, 25 দুটো শূন্য, আবার 25 দিয়ে কাটি দেখি তো, 4×25 100। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত বেরিয়ে গেল, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বেরিয়ে গেল 4 টাকা। তাহলে এটাই আমাদের অ্যান্সার, বুঝলে? কত শর্টকাটে করলাম, ভালো লাগছে তো ক্লাসগুলো?
ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। তাহলে এই ছিল আজকে আমাদের 5টা গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে এরকম শর্টকাট, তবে তোমরা কি করবে, একটা করে কমেন্ট করবে আর আমায় জানাবে যে দাদা এরকম ক্লাস আরও চাই। মনে থাকবে? আশা করি তোমাদের অবশ্যই মনে থাকবে, আর ক্লাসটা আশা করব আমি যে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে আজকে এখানেই আমাদের ক্লাস শেষ করি। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের জন্য নেক্সট আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্কের ক্লাসে, যেটা আমাদের চাকরির পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে। তাই আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা, থ্যাংক ইউ।